রাতভর গুলি বিনিময়ের পর আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করল পাকিস্তান। আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেয়া হবে হুঁশিয়ারি পাকিস্তানের। চীনের ওপর 100% শুল্ক জারির আলটিমেটাম দিলেন ট্রাম্প। আলটিমেটামের জবাবে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল বেইজিং। গাজার মতো ইউক্রেন যুদ্ধ অবসানেও মধ্যস্থতা করুন ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ট্রাম্পের প্রস্তাব উড়িয়ে দিল ইরান। আইডিএফ হামাস টানেল ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে জানালেন প্রতিরক্ষামন্ত্রী কার্টস। উত্তর কোরিয়ার সাথে কৌশলগত সহযোগিতা বাড়াতে প্রস্তুত চীন। ইসরায়েল গাজার চুক্তি মানবে এটা বিশ্বাস করি না, মন্তব্য ইরানের। ইরানের আগ্রহে সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব চায় হিজবুল্লাহ। লিবিয়ার সাগরতীর থেকে 61 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার। মাদাগাস্কারে জেনজিদের বিক্ষোভে যোগ দিলেন সেনাদের একাংশ। বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে মোদির সঙ্গে বৈঠক মার্কিন রাষ্ট্রদূত গোরের। মেক্সিকোতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত 41। রাতভর গুলি বিনিময়ের পর প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালিয়ে পাকিস্তানের বিমান হামলার জবাব দিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের কর্মকর্তারা জানান পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস করে আফগান বাহিনীর হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। এরই জেরে বন্ধ করে দেয়া হলো আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান। এছাড়া খারলাচি, আঙুরাদা ও গুলাম খানে কমপক্ষে 3টি ছোট ক্রসিংও বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে পাল্টা অভিযানে পাকিস্তানি সেনারা আফগান ঘাঁটিগুলো লক্ষ্য করে ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে। আফগানিস্তানের কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস এবং 19টি ঘাঁটি দখল করার পাশাপাশি অন্তত 50 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে চলছে টানা সংঘর্ষ। সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগান বাহিনীর গোলাবর্ষণের পর তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে, কোনো উস্কানি সহ্য করা হবে না। তিনি আরো বলেন পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উস্কানির জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করতে বিধিনিষেধ জারি করায় চীনের ওপর ব্যাপক ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং যদি এই মাসের মধ্যে এই বিধিনিষেধ শিথিল না করে তাহলে আগামী 1 নভেম্বর থেকে চীনের ওপর 100% শুল্ক জারি করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বেইজিং ঘোষণা করে জাতীয় নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র তৈরির ব্যবহার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে সামরিক বাহিনীতে দ্বৈতভাবে ব্যবহারযোগ্য খনিজ উপাদানগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে চীন। চীনের এই ঘোষণার সমালোচনা করে ট্রাম্প বলেন আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান চরমভাবে শত্রুতাপূর্ণ। তারা নিজেদের ইচ্ছামতো রপ্তানি নীতি নিয়ন্ত্রণ করে। সামরিক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী খনিজগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের জবাবে তাকে পাল্টা সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি দেয়া বিবৃতিতে বলা হয় চীনের বৈধ অধিকার ও জাতীয় স্বার্থের উপর আঘাত এলে বেইজিং কঠোর পদক্ষেপ নেবে। মন্ত্রণালয় জানায় বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনের অবস্থান অপরিবর্তনীয়। তারা যুদ্ধ চায় না, তবে ভয়ও পায় না। যুক্তরাষ্ট্র যদি ভুল পথে যায় তবে চীন নিজের স্বার্থ রক্ষায় প্রতিক্রিয়া জানাবে। সম্প্রতি চীন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের উপযোগী খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করেছে, যা ট্রাম্পের ক্ষোভের কারণ হয়েছে এবং বেইজিং এই পদক্ষেপকে বৈধ ও অপরিহার্য হিসেবে অভিহিত করেছে। গাজার মতো ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে জেলেনস্কি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনের শান্তি আনা সম্ভব। তিনি আরো বলেন যদি একটি অঞ্চলে যুদ্ধ বন্ধ করা যায় তাহলে অবশ্যই অন্যান্য যুদ্ধ বন্ধ করা যেতে পারে, যার মধ্যে রাশিয়ার যুদ্ধও রয়েছে। যুদ্ধবন্ধে ক্রেমলিনকে আলোচনায় চাপ দেওয়ার জন্য ট্রাম্পকে বিশেষ আহ্বান জানান জেলেনস্কি। ইসরায়েলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই সম্পর্ক স্বাভাবিক করবে না ইরান, এমন সিদ্ধান্ত জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান কখনোই এমন একটি দখলদার রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না যারা শিশু হত্যা সহ গণহত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে নতুন এক ইতিহাস তৈরি হবে, ইরানও এর অংশ হবে। যেসব দেশ আগে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল তারাও এখন সংলাপে যুক্ত বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প এও ইঙ্গিত দেন, ইসরায়েল ইরান বৈরিতার দীর্ঘ ইতিহাস ভেঙে শান্তির বৃহত্তর কাঠামোতে একসঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনাকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে আরাকচি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও তাদের সদিচ্ছা নিয়ে সন্দেহ রয়েছে। এই যুদ্ধবিরতি কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে আমরা নিশ্চিত নই। ইসরায়েলি বাহিনীকে গাজায় হামাস টানেও ধ্বংসের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর গাজায় সব হামাস সন্ত্রাসী টানেল ধ্বংস করা দেশের বড় চ্যালেঞ্জ হবে। কাটজ জানান, এই কাজ যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বাবধানে সম্পন্ন হবে, আর এতে সরাসরি সম্পৃক্ত থাকবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। কাটজ ইতিমধ্যেই আইডিএফকে অভিযানের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এদিকে গাজার যুদ্ধবিরতির পর 5 লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন। যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক কৌশলগত সহযোগিতা জোরদারে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত চীন, এমনটা জানালো পিয়ংইয়ং এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ। সংস্থাটির তথ্য অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 9 অক্টোবর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক চিঠিতে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন। শি বলেন, চীন ও উত্তর কোরিয়া এমন প্রতিবেশী ও বন্ধু যারা একে অপরের ভাগ্য ও উন্নতি ভাগাভাগি করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই দেশ পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এদিকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ইন্দোনেশিয়ার মন্ত্রীসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি বর্তমানে উত্তর কোরিয়া সফর করছেন। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়া সত্ত্বেও ইসরায়েলের ওপর কোনো আস্থা নেই, এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইসরায়েলের পূর্বের চুক্তি এবং আগ্রাসন বিরতি নিয়ে আমরা সজাগ। জায়নিস্ট শাসক ধোঁকা ও প্রতারণা করতে পারে, এই শাসকের প্রতি কোনো আস্থা নেই। তিনি লেবাননে পূর্বের আগ্রাসন বিরতির লঙ্ঘনের উদাহরণও উল্লেখ করেন এ সময়। তবে আরাকচি আগ্রাসন বিরতির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, যে কোনো পরিকল্পনা যা এই অপরাধ থামাতে সাহায্য করবে তাতে আমাদের সবসময় সমর্থন রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান যে কোনো পদক্ষেপ বা উদ্যোগকে সমর্থন করছে যা গণহত্যামূলক যুদ্ধ থামানো, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার বাস্তবায়নের অন্তর্ভুক্ত। বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনের প্রধান নাইম কাশেম জানান, হিজবুল্লাহর অস্ত্র শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহৃত হবে, লেবানন, সৌদি আরব বা অন্য কোনো রাষ্ট্রের দিকে নয়। এই উদ্যোগ ইরানের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে যাতে আঞ্চলিক উত্তেজনা কমানো যায়। দীর্ঘ সময় সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণের কারণে সৌদি হিজবুল্লাহ সম্পর্ক তিক্ত ছিল। তবে এখন আঞ্চলিক ভারসাম্য ও ইসরায়েলের সামরিক উপস্থিতি পরিবর্তনের কারণে সংলাপের সুযোগ তৈরি হচ্ছে। লিবিয়ার উপকূল থেকে 2 দিনে 61 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্য ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে উপকূলবর্তী 2 এলাকা মেল্লিতা ও জুয়ারা থেকে একদিনে 15 জন এবং পরের দিন জুয়ারা, আবু কাম্মাস ও মেল্লিতা থেকে 46 জনের দেহ উদ্ধার করা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি ত্রিপোলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি ইঞ্জিন চালিত নৌযানে কমপক্ষে 75 জন ছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিলেন সুদানের নাগরিক। সাগর পথে কিছু দূর অগ্রসর হওয়ার পর নৌযানটিতে আগুন ধরে যায়, পরে আর সেটির কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মৃত এই ব্যক্তিরা সেই নৌকাটির যাত্রী ছিলেন। উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে কয়েকটি দাফন করা হয়েছে, বাকিগুলো অটোপসির জন্য মর্গে রাখা হয়েছে। মাদাগাস্কারের সেনাবাহিনীর একটি অংশ কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে রাজধানীতে জমায়েত হওয়া হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছে। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে 25 সেপ্টেম্বর থেকে বিক্ষোভ চলছিল। সম্প্রতি তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা প্রথমবারের মতো মে 13 চত্বরে প্রবেশ করে। পুলিশ টার্ন গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করলেও কিছু সেনা সদস্য সেখানে গিয়ে বিক্ষোভকারীদের স্বাগত জানান। বিশেষ ইউনিট সিপিএসটির সদস্যরাও সংহতি প্রকাশ করে বলেন, তারা বিক্ষোভকারী বন্ধুদের উপর গুলি করার আদেশ মানবে না। ভিডিও বার্তায় তারা অন্যান্য সেনা সদস্যদেরও এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য,
প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেছেন। সম্প্রতি এক এক্স পোস্টে মোদি জানান, গোরের সময়কালে যুক্তরাষ্ট্র ভারত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। গোর এখনও আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও 6 দিনের সফরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই প্রথম বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়েও কথা হয়েছে বলে জানান গোর। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন, যা $5,000 কোটি রপ্তানিতে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ ভারতের পোশাক, রত্ন, জুয়েলারি ও চিংড়ি খাতের মতো বেশি শ্রমিক কাজ করে এমন খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। মেক্সিকোর দক্ষিণ পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে 41 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ অন্তত 27 জন। দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এর মধ্যে ভেরাক্রুজ রাজ্যের তেল সমৃদ্ধ শহর পোজারিকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কাজনেস নদীর পানি হঠাৎ বেড়ে 12 ফুট উচ্চতার ঢলে শহরের নিম্নাঞ্চল তলিয়ে যায়। বিপদ সংকেত না থাকায় সময়মতো সতর্কতা পায়নি অনেকে। তবে কিছু বাসিন্দা কয়েক ঘন্টা আগে পানি আসার আভাস পেয়ে ঘর ছাড়েন। ভূমিধস ও জলাবদ্ধতায় মেক্সিকো জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 3 লক্ষাধিক ব্যবহারকারীর। কর্তৃপক্ষ জানায়, এই দুর্যোগের মূল কারণ ক্রান্তীয় ঝড় প্রিসিলা এবং মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থানরত আরেকটি ঝড় রেমন্ড।